আমাদের সংগ্রাম চলবেই চলবে। যারা ঘুষ খাও তারা ঘুষ না খাও, পায়খানার থেকে বালতি না সমানে খাও। আমরা বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে জানি, স্বাধীনতা রক্ষা করতে জানি। পাকিস্তান আর কোনদিন বাংলাদেশের মাটিতে পাও দিতে পারবে না। একতালি পারে নাই, ব্রিটিশ গভর্নমেন্ট পারে নাই। আমি দমন হই না। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না। কথাগুলো বলেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বিশ্ব ইতিহাসের একজন অবিসংবাদিত মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। একবার চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানী। মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানীকে। ভাসানীর মাথায় তালের টুপি আর পরনে লুঙ্গি। স্টেজে উঠলেন ভাষণ দিতে। ভাসানীর সুরত দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য, ইয়ে তো মিসকিন হ্যায়। কোরআন তেলাওয়াত দিয়ে ভাসানীর বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো, ইয়ে তো মৌলানা হ্যায়। ভাসানীর রাজনৈতিক বক্তব্য শুরু হতেই ওই একই দর্শক শ্রোতারা বলে উঠলেন, আরে বাহ, ইয়ে তো পলিটিশিয়ান হ্যায়। ভাসানী যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মোড়লদের শোষণ পীড়ন নিপীড়নের কথা বলতে শুরু করলেন, তখন ওই একই দর্শক বলে উঠলেন, হায় আল্লাহ, ইয়ে তো স্টেটসম্যান হ্যায়। মজলুম জননেতা, উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1957 সালে কাগমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে হুঁশিয়ার করে বলেছিলেন, পূর্ব পাকিস্তানের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দাও। সভা আরম্ভ হবার সাথে সাথেই 144 ধারা জারি করা হলো। পুলিশ এসে আব্দুল হামিদ খান ভাসানীকে একটা কাগজ ধরিয়ে দিল। তিনি বললেন, মানি না 144 ধারা, আমি বক্তৃতা করব। মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন, 144 ধারা জারি করা হয়েছে, আমাদের সভা করতে দেবে না। আমি বক্তৃতা করতে চাই না, তবে আসুন আপনারা মোনাজাত করুন, আল্লাহু আমিন। মাওলানা সাহেব মোনাজাত শুরু করলেন। মাইক্রোফোন সামনেই আছে। আধ ঘন্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন, কিন্তু কিছুই বাকি রাখলেন না। যা বলার সবই বলে ফেললেন। পুলিশ অফিসার ও সেফাইরা হাত তুলে মোনাজাত করতে লাগলো। আধ ঘন্টা মোনাজাতে পুরো বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন। পুলিশ ও মুসলিম লীগওয়ালারা পুরো বেয়াকুফ হয়ে গেল। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টাদের একজন ও পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অধিকার হারা মানুষের অধিকার আদায়ে সংগ্রামী মহাপুরুষ ছিলেন মাওলানা ভাসানী। ভাসানী এমন একজন নেতা ছিলেন যাকে নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ পিএইচডি ডিগ্রি অর্জনে গবেষণা চলছে। মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক প্রাতঃস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা মাওলানা ভাসানী। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে তিনি আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মাওলানা ভাসানী ছিলেন প্রদীপ্ত এক আলোকবর্তিকা। তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে। অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা। তার হুঙ্কারে কেঁপে উঠত অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদ। তিনি বাংলাদেশের মানুষের কাছে মাওলানা ভাসানী ও অসংখ্য ধর্মীয় ভক্ত তাকে শুধু হুজুর বলেও সম্বোধন করতেন। 52 ভাষা আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন নেতৃত্বের দ্বারা। ভাষা আন্দোলনের সময় গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদের সভাপতি ছিলেন তিনি। ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি কারাবরণ পর্যন্ত করেছিলেন। 1954 সালে পাকিস্তান মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে অন্যতম তিনি, যে কারণে যুক্তফ্রন্টের নামকরণ করা হয়েছিল হক ভাসানী যুক্তফ্রন্ট। এই হক ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় বামপন্থী রাজনীতি দ্বারা প্রভাবিত ছিলেন, যদিও তিনি একান্ত ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়তেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা এবং 50-এর দশকেই তিনি নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো।
1957 সালের কাগমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের ওয়ালাইকুমুসসালাম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন। কাগমারি সম্মেলনে প্রদত্ত বক্তব্যে মাওলানা ভাসানী শেষ পর্যায়ে রেগে উঠে শহীদ সোহরাওয়ার্দীকে লক্ষ্য করে বলেছিলেন, শহীদ, তুমি আজ আমাকে পাক মার্কিন সামরিক চুক্তি সমর্থন করতে বলছো। তুমি যদি আমাকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করো, আমি বলবো না। তুমি যদি আমাকে কামানের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করো, আমি বলবো না না। তুমি আমাকে যদি আমার কবরে গিয়েও জিজ্ঞাসা করো, সেখান থেকে আমি চিৎকার করে বলবো না না। 69-এর আন্দোলনেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। কৃষক আন্দোলনের নেতা হিসেবে তার রাজনৈতিক জীবনের শুরু। তিনি সবসময় রাজনীতি করেছেন অধিকার বঞ্চিত মানুষের জন্য। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্টি হওয়া পাকিস্তানে তিনি উড়িয়েছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির পতাকা। দরিদ্র মানুষের মুক্তির লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গিয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দেওবন্দ মাদ্রাসায় ধর্মশিক্ষা বিষয়ে পড়াশোনা করতে গিয়ে তিনি সংগ্রামী ও দেশপ্রেমিক একদল আলেমের সংস্পর্শে আসেন। ইংরেজ শাসনের বিরুদ্ধে তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে রাজনীতির প্রতি আকৃষ্ট হন। একসময় আসাম চলে গিয়ে কলকাতার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেন। সেখানকার বিপ্লবীদের সঙ্গে দেওবন্দের মাওলানাদের চেতনার মিল দেখে তিনি এরকম রাজনীতির সঙ্গে একাত্ম হন। বিপ্লবী রাজনীতি শুধু ইংরেজ শাসনের বিরুদ্ধে পরিচালিত নয়, তাদের সৃষ্ট জমিদার, জোদ্দার ও মহাজনদের বিরুদ্ধে আন্দোলনের কর্মপন্থা এটি তাকে বিপ্লবীদের কাছাকাছি নিয়ে আসে। পূর্ব বাংলায় তিনি কৃষকদের নিয়ে ইংরেজ শাসনের তাবেদার শোষকদের গোলা জ্বালিয়ে দেওয়ার মতো অনেক ঘটনার জন্ম দেন। তিনি পরিচিত হয়ে ওঠেন বিদ্রোহী মাওলানা নামে। মাওলানা ভাসানীর বয়স যখন 30 বছর, ওই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। ইংরেজ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করেছেন। তখন তিনি পরতেন পায়জামা ও পাঞ্জাবি। একদিন তার ধর্মীয় গুরু মাওলানা আজাদ সোভানি তাকে বললেন, কৃষক শ্রমিক যা পরে তা না পরে তুমি কিভাবে তাদের বন্ধু হবে? সেই যে মাওলানা ভাসানী লুঙ্গি ও পাঞ্জাবি পরা শুরু করেছিলেন, আজীবন তা বহাল রেখেছেন। মাওলানা ভাসানী 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের সয়া ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী শারাফত আলী। হাজী শারাফত আলী ও বেগম শারাফত আলীর পরিবারে 4টি সন্তানের জন্ম হয়, একটি মেয়ে ও 3টি ছেলে। মোহাম্মদ আব্দুল হামিদ খান সবার ছোট। তার ডাকনাম ছিল চ্যাগা মিয়া। ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজী শারাফত আলী মারা যান। কিছুদিন পর এক মহামারীতে বেগম শারাফত ও 2 ছেলে আমির খান ও ইসমাইল খানও মারা যান। বেঁচে রইলেন বোন এবং ছোট ভাই আব্দুল হামিদ খান ওরফে চ্যাগা মিয়া। পিতৃহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন। ওই সময় ইরাকের এক আলেম ও ধর্মপ্রচারক প্রখ্যাত সুফি সৈয়দ নাসিরউদ্দিন আহমদ বগদাদি সিরাজগঞ্জে আসেন। হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান। এরপর প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে 1893 সালে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর বাড়িতে যান। সেখানে তিনি মাদ্রাসার মোদাস্সেরের কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন। 1897 সালে পীর সৈয়দ নাসিরউদ্দিনের সাথে আসাম গমন করেন। 1903 সালে আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ইসলামিক শিক্ষার উদ্দেশ্যে 1907-এ দেওবন্দ যান। 2 বছর সেখানে অধ্যয়ন করে আসামে ফিরে আসেন। 1917 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাসানী অনুপ্রাণিত হন। 1919 সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাদণ্ড ভোগ করেন। জেল থেকে ছাড়া পেয়ে 1921 সালে তিনি আলী ভ্রাতৃদ্বয় অর্থাৎ মাওলানা মোহাম্মদ আলী এবং শওকত আলীর ডাকে খেলাফত আন্দোলন এবং একই সাথে দেশবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলনে যোগদান করলেন। আবারও গ্রেপ্তার হলেন তিনি। এবার হলো 7 দিনের জেল। 1922 সালে উত্তরবঙ্গ ও আসামে ভয়াবহ বন্যা দেখা দেয়। বিপন্ন মানুষের সেবায় এগিয়ে আসেন ভাসানী। কলকাতা থেকে এলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষ বসু সহ আরও অনেকে। ভাসানী এইসব জাতীয় নেতার সাথে মানুষের সেবায় দিনরাত কাজ করতে লাগলেন। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন। 1925 সালে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিয়ে করেন।
মাওলানা ভাসানী লাইন প্রথা ও বাঙ্গাল খেদা আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন 1925 সালে। 1926 সালে তিনি তার সহধর্মিণী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। তখন সব জমিদার মিলে ইংরেজ গভর্নরকে দিয়ে মাওলানা ভাসানীকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করলেন। ভাসানীকে বাংলা থেকে বহিষ্কার আদেশ জারি করা হলো। অবশেষে ভাসানী সপরিবারে গিয়ে ঠাঁই নিলেন আসামের গহীন জঙ্গলে ঘাগমারা নামে এক জায়গায়। সাংগঠনিক কাজের জন্য মাঝে মাঝে কলকাতা বা অন্যান্য জায়গায় যেতে হলেও ভাসানী 1926 সাল থেকে 1947 সাল পর্যন্ত লাগাতারভাবে আসামেই ছিলেন। 1929 সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলনের আয়োজন করেন। এখান থেকেই তার নাম রাখা হয় ভাসানীর মাওলানা। এরপর থেকেই তার নামের শেষে যুক্ত হয় ভাসানী। তিনি 1929 সালে সিরাজগঞ্জের কাওয়াখোলা ময়দানে বঙ্গ আসাম প্রজা সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনে প্রায় 3 লাখ লোকের সমাগম হয়েছিল। সম্মেলনের উদ্বোধন করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1937 সালে ভাসানী আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে আসামের 12টি জেলায় মুসলিম লীগের সংগঠন আরও জোরদার হয়। 1937 সালের নির্বাচনেই আসামের 34 আসনের মধ্যে 31টি আসন লাভ করে। ভাসানী নিজেও আইনসভার সদস্য নির্বাচিত হন। 1938 সালে তিনি রংপুরের গাইবান্ধায় কৃষক প্রজা সম্মেলনের আয়োজন করলেন। 1940 সালে তিনি জননেতা একে ফজলুল হকের সাথে মুসলিম লীগের ঐতিহাসিক লাহোর সম্মেলনে যোগদান করেন। পাকিস্তান সৃষ্টির পূর্ব মুহূর্তে সিলেট পাকিস্তানের অংশ হবে কিনা এই নিয়ে গণভোট হয়। ভাসানী সিলেটকে পাকিস্তানের অন্তর্ভুক্তকরণের পক্ষে সমর্থন করেন। এই আন্দোলন সফল হয়েছিল। 1947 সালের 14 আগস্ট ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে জন্ম নিল দুটি পৃথক রাষ্ট্র, পাকিস্তান ও ভারত। পাকিস্তান প্রতিষ্ঠার পর আসাম সরকার মাওলানা ভাসানীকে অবিলম্বে আসাম ত্যাগের নির্দেশ দেয়। তিনি চলে এলেন টাঙ্গাইলের কাগমারিতে। 1948 সালে প্রথম পূর্ববঙ্গ পরিষদের টাঙ্গাইল আসন শূন্য হলে ভাসানী উপনির্বাচনে অংশ নেন এবং খাজা নাজিমুদ্দিন মনোনীত প্রার্থী জমিদার খুররম খান পন্নীকে পরাজিত করে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। কিন্তু খাজা নাজিমুদ্দিন ষড়যন্ত্রমূলকভাবে এই উপনির্বাচন বাতিল ঘোষণা করেন। শুধু তাই নয়, 1950 সাল পর্যন্ত যাতে ভাসানী কোনো নির্বাচনে অংশ নিতে না পারে এই মর্মেও নিষেধাজ্ঞা জারি করেন। 1949 সালে সোহরাওয়ার্দী ঢাকায় ফিরে এলে মুসলিম লীগের সাথে সম্পর্ক ছিন্ন করে ভাসানী একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। মাওলানা ভাসানী 1949 সালে ঢাকার টিকাটুলিতে রোজ গার্ডেনে মুসলিম লীগ কর্মী সম্মেলন আহ্বান করেন। 23 জুন ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে প্রায় 300 কর্মী সম্মেলনে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান খান। মাওলানা ভাসানী ছিলেন প্রধান অতিথি। 23 জুন পূর্ববঙ্গের প্রথম বিরোধী রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয়। মাওলানা ভাসানী সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হলেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামসুল হক। 24 জুন আর্মিটলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। 1949 সালের মধ্যভাগে পূর্ববঙ্গে খাদ্যাভাব দেখা দেয়। 11 অক্টোবর আর্মিটলা ময়দানে আওয়ামী লীগের একটি জনসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় খাদ্য সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য পূর্ববঙ্গ মন্ত্রিসভার পদত্যাগ দাবি করা হয় এবং 144 ধারা ভঙ্গ করে মাওলানা ভাসানী ভুখা মিছিলে নেতৃত্ব দেন। ভুখা মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য 1949-এর 14 অক্টোবর গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবরণ করেন। 1950 সালে সরকার কর্তৃক রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডের বন্দীদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন ধর্মঘট পালন করেন এবং 1950 সালের 10 ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952-র 30 জানুয়ারি ঢাকা জেলার বাল লাইব্রেরি হলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ গঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগিতার কারণে গ্রেপ্তার হয়ে 16 মাস কারা নির্যাতনের শিকার হন। অবশ্য জনমতের চাপে 1953 সালের 21 এপ্রিল মাওলানা ভাসানীকে জেল থেকে মুক্তি দেয়া হয়।
পূর্ববঙ্গের প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে 1953 সালের 3রা ডিসেম্বর কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলাকে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট নামক নির্বাচনী মোর্চা গঠন করেন। নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে এবং পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে 237টির মধ্যে 228টি আসন অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করার পর 25শে মে 1954 সালে মাওলানা ভাসানী বিশ্ব শান্তি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সুইডেনের রাজধানী স্টকহোম যান এবং সেখানে বক্তব্য প্রদান করেন। 30শে মে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ব পাকিস্তানে গভর্নরের শাসন জারি করে এবং মাওলানা ভাসানীর দেশে প্রত্যাবর্তনের উপর বিধিনিষেধ আরোপ করেন। তিনি বিদেশে থাকা অবস্থায় শুনতে পারলেন পূর্ববঙ্গের যুক্তফ্রন্ট সরকারকে বাতিল করা হয়েছে এবং যুক্তফ্রন্ট নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, তাই সেই মুহূর্তে তিনি দেশে ফিরতে পারেননি। 11 মাস লন্ডন, বার্লিন, দিল্লি ও কলকাতায় অবস্থান করার পর তার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং 1955 25শে এপ্রিল দেশে প্রত্যাবর্তন করেন। পূর্ব বাংলায় খাদ্যজনিত দুর্ভিক্ষ রোধের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে 50 কোটি টাকা আদায়ের দাবিতে 1956 7ই মে ঢাকায় অনশন ধর্মঘট শুরু করেন। সরকার দাবি মেনে নিলে 24শে মে অনশন ভঙ্গ করেন। একই বছর 12ই সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ রিপাবলিকান পার্টির কোয়ালিশন সরকার গঠিত হলে মাওলানা ভাসানী সরকারের পররাষ্ট্রনীতির বিরোধিতা করে নিরপেক্ষ নীতি অবলম্বন করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেন। ভাসানীর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনা হল কাগমারি সম্মেলন। ভাসানীর উদ্যোগে এই কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1957 সালে। কাগমারি সম্মেলনে ভাসানী পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানান। প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী সেই দাবি প্রত্যাখ্যান করলে 18 মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। একই বছর 25শে জুলাই তার নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ গঠিত হয়। ন্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে ভাসানী প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং এরপর থেকে সব সময় বামধারার রাজনীতির সাথেই সংশ্লিষ্ট ছিলেন। 1967 সালের 22শে জুন কেন্দ্রীয় সরকার রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করার নির্দেশ জারি করলে এর প্রতিবাদ করেন। 1968 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হলে সারা দেশে গড়ে ওঠে আন্দোলন। ভাসানীও এই ষড়যন্ত্রমূলক মামলার বিরুদ্ধে আন্দোলনে শরিক হন। আন্দোলনের মুখে 1969 সালের 22শে ফেব্রুয়ারি সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। বঙ্গবন্ধু বের হয়ে আসার পর আইয়ুব বিরোধী তথা পূর্ব পাকিস্তানের আন্দোলন আরও জোরদার হয়। 1969 সালে আইয়ুব বিরোধী আন্দোলনে মাওলানা ভাসানী বলিষ্ঠ ভূমিকা পালন করেন। 26শে ফেব্রুয়ারি আইয়ুব খান কর্তৃক আহূত গোলটেবিল বৈঠক প্রত্যাখ্যান করে শ্রমজীবীদের ঘেরাও কর্মসূচি পালনে উৎসাহ প্রদান করেন। আইয়ুব খান সরকারের পতনের পর নির্বাচনের পূর্বে ভোটের আগে ভাত চাই, ইসলামিক সমাজতন্ত্র কায়েম ইত্যাদি দাবি উত্থাপন করেন। 1970 সালের 6 থেকে 8 আগস্ট বন্যা সমস্যা সমাধানের দাবিতে অনশন পালন করেন। 1970 সালের 4 ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন। 1971 মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন এবং 1971 সালের 18 জানুয়ারি পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ঘোষণা প্রদানের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছিলেন। 25শে মার্চ রাতে মাওলানা ভাসানী সন্তোষে তার গৃহে অবস্থান করছিলেন। তিনি পাকিস্তান বাহিনীর দৃষ্টি এড়িয়ে টাঙ্গাইল ছেড়ে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান। পাকিস্তান বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয়। মাওলানা ভাসানী নৌকাযোগে ভারত সীমানা অভিমুখে রওনা হন। 1971 সালের 23শে এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মাওলানা ভাসানী একটি বিবৃতি প্রদান করেন, যা ভারতীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া মাওলানা ভাসানী চীনের নেতা মাও সেতুং, চৌ এন লাই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তার বার্তা পাঠিয়ে তাদের অবহিত করেন যে পূর্ববঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক হারে গণহত্যা চালাচ্ছে। সেজন্য তিনি প্রেসিডেন্ট নিক্সনকে অনুরোধ করেন এই মর্মে যে তিনি যেন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করেন। উপরন্তু মাওলানা ভাসানী প্রেসিডেন্ট নিক্সনকে বাংলাদেশকে স্বীকৃতি দেবার আহ্বান জানান।
1971 সালের 25 এপ্রিল মাওলানা ভাসানী সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পাকিস্তান বাংলাদেশের জনগণের উপর যে বর্বরোচিত অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। 31 মে মাওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের 7.5 কোটি মানুষ দখলদার বাহিনীর সঙ্গে জীবন মরণ সংগ্রামে লিপ্ত। তারা মাতৃভূমি রক্ষার জন্য বদ্ধপরিকর। তারা এই সংগ্রামে জয়লাভ করবেই। 7 জুন মাওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সব অঞ্চল আজ 10 লাখ বাঙালির রক্তে স্নাত এবং এই রক্ত স্নানের মধ্য দিয়েই বাংলার স্বাধীনতা আসবে। এরই মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দুবার কোহিনূর প্যালেসে এসে মাওলানা ভাসানীর সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তার পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করেন। ভারতে অবস্থানকালে মাওলানা ভাসানী দুবার অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল। বাংলাদেশে 1972 সালের 22 জানুয়ারি প্রত্যাবর্তন করেন। 1972 সালের 25 ফেব্রুয়ারি সাপ্তাহিক হক কথা প্রকাশ করেন। 1973 সালে খাদ্যের দাবিতে ঢাকায় 15 থেকে 22 মে অনশন ধর্মঘট পালন করেন। 1974 সালের 8 এপ্রিল হুকুমতে রাব্বানিয়া সমিতি গঠন করেন। একই বছর জুন মাসে আইন অমান্য আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষে গৃহবন্দী হন। 1976 16 মে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন। একই বছর 2 অক্টোবর খোদাই খিদমতগার নামে নতুন আরেকটি সংগঠন গড়ে তোলেন। জীবনের শেষ দিকে মাওলানা ভাসানীকে ঘন ঘন হাসপাতালে যেতে হতো। হার্টের অসুখ, মূত্রাশয়ের অসুখ, ব্রনকাইটিস তাকে কাবু করে ফেলেছিল। 1976 সালের 14 সেপ্টেম্বর থেকে প্রায় 1 মাস তিনি চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন। দেশে বেশ কিছুদিন সুস্থ ছিলেন। সন্তোষ থেকে 4 নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকেও তিনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। 1976 সালের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 9 নম্বর কেবিনে রাত 7:30টায় ইন্তেকাল করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাকে টাঙ্গাইলের সন্তোষে 18 নভেম্বর বাদ আসর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। সারা দেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে।